আমরা মূলত যতটা না এনজিও ওয়ার্ক বলবেন জাগোনারিকে, আমরা কিন্তু অ্যাক্টিভিস্ট টাইপ অর্গানাইজেশন। যখন একটা কোনো রকম ভায়োলেন্স হচ্ছে সেটার এগেনস্টে দাঁড়ানো কিন্তু আমাদের মূল কাজ। নারীর গল্পগুলো এগুলোকে ধারণ করার জন্য, তাদেরকে এক কিছু সময়ের জন্য হলো মুক্ত বাতাসের কাছাকাছি আনার জন্য ইমোশনাল জায়গা থেকে জাগোনারি তৈরি হয়। দেখা যাচ্ছে একটা অর্থনৈতিক সমৃদ্ধ না আসলে একটা নারী, তখন তাকে কিন্তু বিভিন্ন রকম ভায়োলেন্সের শিকার হতে হয়। তখন নারীর কোনো কেরিয়ার নাই বা নারীকে রেসপেক্ট করার যে জায়গাটা সেটা তৈরি হয় না। সুপ্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন গল্পকথায়। গল্পে গল্পে আড্ডা দেব এমন একজন মানুষের সাথে যিনি অসংখ্য নারীদের অনুপ্রেরণা। নারী হয়ে যিনি শত বাধা পেরিয়ে পরাধীনতার শিকল ছিঁড়ে যিনি প্রমাণ করেছেন নারীরাও উন্নত ও সুন্দর সমাজ গঠন করতে পারে, এমন একজন নারী কক্সবাজার জেলার রামু উপজেলার মধ্যম কাওয়ারখোপ ইউনিয়নের হিন্দুপাড়া গ্রামে জন্ম নেওয়া একজন আলোকিত নারী শিউলি শর্মা, যিনি প্রথমে শুধুমাত্র ৩০ জন মহিলা নিয়ে শুরু করেছিলেন এই সংগঠন। কথা বলবো তার সাথে। নমস্কার, কেমন আছেন? কিভাবে শুরু হয়েছিল আপনার এই যাত্রা? কক্সবাজার তো আপনি জানেন একটা কনজারভেটিভ এরিয়া। এখানে একরকম সবার মধ্যে কনজারভেটিভ একটা মাইন্ডসেট কিন্তু সবাই বিলং করে। এই সোসাইটিতে যখন প্রথম কাজ শুরু করি, আমি মেডিসিনের ডিপ্লোমা করেছি চট্টগ্রাম মেডিকেল থেকে। আমি যখন গ্রামে আসি, আমার কাছে মনে হয়েছে এখানে আসলে মেয়েরা জন্য কিছু একটা করা প্রয়োজন। তারা অনেক বেশি অবহেলিত, তারা নিজের ভয়েসটা নিজে দিতে পারে না, নিজের কথাটা মন খুলে বলার মতো কোনো সুযোগ নেই। তাদেরকে একরকম বেতনবিহীন কাজের বুয়া হিসেবে রাখা হয়। আমার কাছে জাস্ট মনে হয়েছে এটা। এরপরে তাদেরকে নিয়ে আমার প্রথম পথ চলা, বিশেষ করে ওখানে তখন যে নারীগুলো শারীরিক নির্যাতনের শিকার হতো, ওরাই আমার কাছে প্রথম আসতো। আমার একটা ক্লিনিক ছিল, কমিউনিটি ক্লিনিকে বসে আমি তাদেরকে প্রাইমারি হেলথ ট্রিটমেন্ট করতাম, পাশাপাশি তাদেরকে বিভিন্ন কাউন্সিলিং দিতাম। আর ওদের যারা বিভিন্ন রকম মানসিক শারীরিক ইনজুরি নিয়ে আসতো, তাদেরকে অনেকে কাউন্সিলিং করতাম, অনেকে ট্রিটমেন্ট দেওয়ার মধ্যে থেকে আমাদের প্রথম কাজটা শুরু। পরে মনে হলো আসলে শুধুমাত্র এই যে একটা নারীকে ট্রিটমেন্ট দিচ্ছি, সে এক সপ্তাহ পর 5 দিন পর আবারও সে ইনজুরি নিয়ে আসতেছে। এখানে একটা সাস্টেনেবল কিছু দেওয়া তাদেরকে প্রয়োজন। সেটা করতে গিয়েই মনে হচ্ছে না, তাদেরকে যাদের এডুকেশনের জায়গাটা তারা একটু গ্যাপে আছে, তাদেরকে অ্যাডাল্ট এডুকেশন দেওয়া প্রয়োজন। আবার যাদের মানে এটা কেন হচ্ছে সমাজে, দেখা যাচ্ছে একটা অর্থনৈতিক সমৃদ্ধ না আসলে একটা নারী, তখন তাকে কিন্তু বিভিন্ন রকম ভায়োলেন্সের শিকার হতে হয়। তখন নারীর কোনো কেরিয়ার নাই বা নারীকে রেসপেক্ট করার যে জায়গাটা সেটা তৈরি হয় না। ওই জায়গাগুলো থেকে মনে হলো না, তাদেরকেও একটা অল্টারনেটিভ লাইভলিহুড দেওয়া প্রয়োজন। তারা বাসার বউ, তারা বাচ্চা দেখাশোনা করে, পাশাপাশি যদি তাদেরকে যে অবসর সময় থাকে তারা যদি কিছু করতে পারে, তাদের একটা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটির সাথে তারা নিজেদেরকে অ্যালাইন করলো। এইটা মাথায় রেখেই প্রথম জাগোনারির কাজ শুরু হওয়া। এবং জাগোনারির ক্লিনিকের মধ্যে আমরা প্রথমে ওদেরকে অ্যাডাল্ট লিটারেসি প্রোগ্রামের কিছু বয়স্ক শিক্ষা কার্যক্রমের প্রাথমিক জ্ঞানটা দিতাম। সেকেন্ড হচ্ছে আমাদের একটা মেয়ে ছিল টেকনিক্যাল কাজ জানতো, মানে সেলাই প্রশিক্ষণ। সে আমার আবার স্টাফ ছিল ক্লিনিকের, তাকে দিয়ে আমি সেলাই প্রশিক্ষণটা করাতাম। মানে এটা করতে গিয়ে আমার কাছে মনে হচ্ছে প্রথমে আমার কাজ শুরু করেছে 2-3টা মেয়ে একেবারে প্রথমে আসে। পরে দেখি আমরা জায়গা দিতে পারতেছিলাম না ক্লিনিকে। এত মেয়েরা বিকেলবেলা হলে সেলাই প্রশিক্ষণ নিতে আসে, পড়াশোনা করতে, তাদের যে আগ্রহ, এবং ওখানে আসলে তাদের কাছে একটা বিষয় মনে হয়েছে তারা অনেক বেশি স্বতঃস্ফূর্ত থাকে। যে কোনো খেলাধুলা বা যে কোনো কাজের মধ্যে তাদের যে অংশগ্রহণের যে মানসিকতা, মানে একটা নারী একটা সে বাসায় যেভাবে থাকে, সে আবার আমাদের এখানে সেন্টারে আসার পর তার যে মাইন্ডসেট, দুটোর মধ্যে অনেক রকম ডিফারেন্স ছিল। মূলত নারীর গল্পগুলো আজকে আপনার কনসেপ্টের সাথে অনেকটা মিলে যায়। এগুলোকে ধারণ করার জন্য তাদেরকে
কিছু সময়ের জন্য হলো মুক্ত বাতাসের কাছাকাছি আনার জন্য ইমোশনাল জায়গা থেকে জাগনারি তৈরি হয়। জাগনারি আসলে অনেক বড় ব্যাকগ্রাউন্ড নিয়ে তৈরি হয়েছে তা না, খুবই ইমোশনাল ছোট ছোট কিছু পদক্ষেপের মধ্য দিয়ে জাগনারি আজকের এই পদযাত্রা। 2009 সালে জাগনারি উন্নয়ন সংগঠনটি গঠিত হয় এবং 10 সালে সেটি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে অনুমোদন পায়। সেই মন্ত্রণালয় অবধি যাওয়ার যে পথযাত্রাটা সেটা কেমন ছিল? আসলে জাগনারি 2009 না, জাগনারি প্রতিষ্ঠা হয়েছে 7-8 সালে, লাস্টের দিকে 8 সালে। তখন আমরা কিছু সামাজিক কাজকর্ম করতাম, যেমন বন্যা হলে রাস্তাঘাটে মেয়েদের দিয়ে কাজ করানো, বিভিন্ন রকম আমরা কাজ। এবং যখন ওখানে আপনি জানেন গর্জনিয়া কচ্ছপি ওই এরিয়াগুলো কিন্তু একরকম এই আপনার বর্ষা মৌসুমে প্লাবনের শিকার হয়। সেই সময়তে বিশেষ করে রেস্কিউ টিম হিসেবে আমরা একটা টিমকে তৈরি করেছিলাম। এগুলো আসলে আমি কাজ করলাম, তখন মহিলা বিষয়ক কী বা রেজিস্ট্রেশনের প্রসেসগুলো কি এগুলো আমি সত্যিই জানতাম না। তো একদিন আসলে একজন ভদ্রলোক, সেটা গাজী মাইনুদ্দিন, উনি ইফসার একটা জায়গায় কর্মরত আছেন। উনি আমাকে গিয়ে বললেন, দিদি আপনি এত লোকজন নিয়ে কাজ করেন, এত ভালো কাজ করেন, আপনি রেজিস্ট্রেশন নিয়েছেন? তা আমি বললাম রেজিস্ট্রেশন কি? মানে সহজ উত্তর সহজে বলছে, হ্যাঁ আপনার তো একটা গভর্নমেন্টের স্বীকৃতি দরকার। ওনার আসলে এই কথাটা শুনে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ তাহলে আমি এই রেজিস্ট্রেশনের জন্য দীর্ঘ সময় আমার একটা জার্নি ছিল। একটা হচ্ছে এখানে নারীদের জন্য যতই বলেন না কিনা সরকার পরিবর্তন সহ বিভিন্ন পরিবর্তন, কোনো সময় নারীদের জন্য বাংলাদেশটা একটা ফ্লেক্সিবল সোসাইটি ছিল না। মানে একটা নারী ঘর থেকে বের হলে তাকে প্রথম বাধা পেতে হয় তার ঘরে, তারপর হচ্ছে সোসাইটিতে, এরপর হচ্ছে বাধা পেতে হচ্ছে রাষ্ট্র। যেমন এই যে রেজিস্ট্রেশনের বিষয়টা বা একটা বড় আকারে পরিধিতে কাজ করবে এরকম মিশনারি নিয়ে যখন আমরা কাজ করি, তখন দেখা যাচ্ছে রাষ্ট্রের সবগুলো কম্পোনেন্ট যে একইভাবে আপনাকে সাপোর্ট করতেছে তা না। দেখবেন কোনো কোনো জায়গা থেকে, যেমন একটা চ্যালেঞ্জ হচ্ছে যে নারীর হাতে টাকা থাকে না, টাকা না থাকার কারণে সে কিন্তু চাইলেও যে একটা সার্ভিস পাবে ওর সুযোগ নাই। কারণ সার্ভিস আপনি নিতে গেলে আপনাকে গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে, একটা প্রসেসের মধ্যে ঢুকতে হবে, অনেকগুলো পেপার ডকুমেন্ট রেডি করার বিষয় আছে। তারপরে একটা রেজিস্ট্রেশনের জায়গা, সেখানে আবার আপনার ভালো রিলেশন থাকতে হবে, আপনার একজন বড় কেউ থাকতে হবে। মানে তদবিরের যে প্রসেসটা, যা বাংলাদেশে কিন্তু খুব স্ট্রংলি দীর্ঘ সময় ধরে চলমান একটা ব্যবস্থা। এই ব্যবস্থার মধ্যে আসলে আমার মতো কমিউনিটি পর্যায়ে একটা নারী ফাইট করা, এটা খুবই চ্যালেঞ্জিং ছিল। হয়তো আজকের দিনের জন্য অনেক কিছু সহজ আমার জন্য, কিন্তু ওই সময়টা যখন আমি শিউলি শর্মা চিন্তা করি, আমার জন্য কোনো কিছু ইজি ছিল না। আমরা মূলত যতটা না এনজিও ওয়ার্ক বলবেন জাগনারিকে, আমরা কিন্তু অ্যাক্টিভিস্ট টাইপ অর্গানাইজেশন। যখন একটা কোনো রকম ভায়োলেন্স হচ্ছে সেটার এগেনস্টে দাঁড়ানো কিন্তু আমাদের মূল কাজ, এবং সেটার জন্য আমরা প্রতিটি ইউনিয়নে একটা ওমেন গ্রুপ তৈরি করি, যেখানে নারীরাই তাদের ডিসিশনগুলো নিবে। একটা নারী ভিকটিম যদি আসে, সেখানে ওই নারী ভিকটিমের হয়ে একজন মহিলা মেম্বার কিভাবে তার ভয়েসটা দিবে, নারীর সাথে নারীর যে একটা কথোপকথনের জায়গা এবং তার সমস্যাটা সে কিভাবে বলবে। মানে অনেক সময় দেখা যাচ্ছে একটা নারীর সমস্যায় পড়ে অন্যজন হচ্ছে এখানে ব্রিফ করতেছে, সে তার এইটা হয়েছে ওইটা হয়েছে, সে তার মতো করে একটা ব্রিফিং দিচ্ছে। আমরা সেটা চাই না, আমরা চাইছি হচ্ছে যেই নারী ভিক্টিমাইজ হয়েছে, যেই নারী এই মুহূর্তে সমস্যাটার সম্মুখীন হয়েছে, সেই নারী তার ভয়েসটা দিবে, তার কি প্রয়োজন, সে কিভাবে চাচ্ছে, সে কিভাবে এখানে আসলে তার কমফোর্ট জোনটা কি। এটা নিশ্চিত করার জন্য আমাদের প্রথম একটা গ্রুপ ছিল ইনফ্লুয়েন্সিয়াল ওমেন লিডার গ্রুপ। সেখানে মহিলা মেম্বার যারা ওমেন লিডার ছিল ফিল্ডের, সেই ওমেন লিডাররা মানে এই বিভিন্ন রকম নারীদেরকে নিয়ে এই গ্রুপটা আমরা তৈরি করি পরিচয়, এবং এটা একটা ভালো সফল দিক আমাদের ছিল। আবার অনেক সময় অনেক চেয়ারম্যানরা উইলিংলি এই কমিটির মেম্বার হয়েছে, যারা হচ্ছে এডিআর সাপোর্টগুলো যখন দিত তখন জেন্ডার রেসপন্সিভ এডিআর সাপোর্টটা দিত। এটা কীরকম, এটা জেন্ডার রেসপন্সিভ বলতে একটা ফিমেলকে তার জায়গাটাকে প্রাধান্য দিয়ে তাকে কীভাবে এডিআর সাপোর্টটা দেওয়া যায় সেটা নিশ্চিত করতো। এটা করতে গিয়ে আপনার হ্যাঁ কিছু লোক অবশ্যই আমার বিরোধিতা করেছে, এবং সেটা সংখ্যায় অনেক বেশি হলেও আমার পক্ষে এলাকার প্রগতিশীল সাংস্কৃতিক মনা মানুষরা সবাই আমার পক্ষে ছিল। আপনাদের প্রধান প্রকল্প ছিল নারী শিশু নির্যাতন দমন এবং অবহেলিত নারীদের কর্মসৃষ্টি। সেই জায়গাটাতে কতটুকু সফলতা অর্জন করেছেন বলে আপনার মনে হয়?
আমার কাছে মনে হয় অন্ততপক্ষে জাগো নারী উন্নয়ন সংস্থা এই মুহূর্তে প্রতিটা ঘরে একটা অ্যাওয়ারনেসের জায়গা। অনেক নারী জানে আমাকে নির্যাতন করলে আমাকে জাগো নারীতে একটা পরামর্শ, একটা আইনি সহযোগিতা, এবং আমি ওখানে গেলে একটা সলিউশন পাবো। এটা আমার একটা বড় সাকসেস জায়গা। এবং অনেক লোক, অনেক পুরুষ অনেক সময় বলতে শুনেছি, ম্যাডাম আপনার অর্গানাইজেশন তো আমাদের জন্য এখন ভয়ের কারণ। আসলে এটা হয়তো তারা অনেক ফানিভাবে বলে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, একটা মানে কাউকে ভরসা করতে পারা। আপনি দেখেন ইমোশনালি চিন্তা করেন, আমি যখন একটা সমস্যায় পড়ি, আমার একটা যাওয়ার জায়গাটা কোথায়, আমার কমফোর্ট জোনটা কোথায়। হয়তো অনেক বড় সলিউশন জাগো নারী দিতে পারবে না, কিন্তু আমি তাকে বসে আধা ঘন্টা কাউন্সিলিং করি। আমাদের কিছু লয়াররা আছে, তারা বসে কাউন্সিলিং করে, তার থেকে পরামর্শ চায় আপনি কি চান। অনেক সময় সে বলতে চায় আমার হাজব্যান্ডকে নিয়ে একটু আমাকে মিলাই দেন, আমার হাজব্যান্ডকে বলেন আমি এইভাবে চলতে পছন্দ করি। আমরা ওটা করতেছি, কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা করি হচ্ছে এডিআরটা করে ওদেরকে মিলাই দেওয়ার জন্য। এখানে অনেক সময় মেম্বার চেয়ারম্যানরা বসতেছে, অনেক সময় আমরা না পারলে লোকাল যে থানা আছে রামু থানা, তাদের সাথে সহযোগিতা আমরা কাজগুলো দীর্ঘ সময় করেছি। রামু থানা মহিলা বিষয়ক অধিদপ্তর, তারা খুব হেল্পফুল, একটা আমাদের সাথে রিলেশনশিপ সব সময় রাখে। এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি। আর এটা করতে গিয়ে, আর যদি বলেন শিশুদের সাথে আমরা খুব সফটলি চেষ্টা করি ওরা মুক্ত হওয়ায় বড় হোক। আমরা কিন্তু একটা গাছের সবাই কিন্তু এক একটা করি। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন একটা পরিপূর্ণ আমি গাছে রূপান্তরিত হব, আমাকে সব কিছুকে যত্ন করতে হবে। আমি যদি মনে করি না শুধু যেটা ফুল দেয় ওই পাতাটাকে বেশি যত্ন করব, ওই ঢালটাকে বেশি যত্ন করব, যেটা ফুল দেয় না তাকে কম যত্ন করবো, ওরকম না। আপনি সোসাইটিকে প্রতিটা মানুষকে সমানভাবে নিতে হবে এবং সমানভাবে যত্ন করার যে জায়গাটা, এবং তাদেরকে একটা সমান মাইন্ডসেট তৈরি করার জায়গাটা কিন্তু সবাইকে কাজ করতে হবে। সেটাই আমরা অনেক সময় ভুল করে ফেলি। নারী ছোট শিশু যারা রয়েছে, যেটা এখন বর্তমানের প্রেক্ষাপটে খুবই আলোচিত সমালোচিত একটি বিষয়, সেই নারীরা, ছোট নারী শিশু যারা, আমরা দেখেছি তারা বিভিন্ন পরিবারের মধ্যেই অনেক সময় হেনস্থার শিকার হয়, সেটা যৌন নিপীড়ন হোক বা এই ধরনের যৌন নির্যাতন। সেই ক্ষেত্রে কি আপনারা কোনো ধরনের স্টেপ নেন বা অ্যাওয়ারনেস সৃষ্টি করার জন্য কি কোনো কাজ করেন? আসলে দেখেন, কন্যা শিশুরা, হ্যাঁ, একটা মানে মেয়ে যখন জন্ম হয় তখন থেকে তার মধ্যে কিছু চ্যালেঞ্জ নিয়ে এসে জন্ম হয়। আপনি যখন মেয়ে জন্ম হওয়ার পর আত্মীয় স্বজনরা আসে, কেউ নেগেটিভ বলতেছে, কেউ হয়তো মেনে নিচ্ছে। আবার অনেকে মনে করে এই এলাকায় এখনো পর্যন্ত মেয়ে হওয়া মানে অভিশাপ, হ্যাঁ, সে অভিশপ্ত মানুষ, এই জন্য তার মেয়ে হয়েছে। আর ছেলে হওয়া মানে সে খুব ভালো একটা মানে তার ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর আশীর্বাদ তার উপর বর্ষিত হয়েছে প্রচুর পরিমাণ। যখন একটা সোসাইটি এরকম মাইন্ডসেট নিয়ে বসে থাকে, তখন আপনাকে বুঝতে হবে মেয়েদের চ্যালেঞ্জগুলো কিন্তু অনেক ভয়াবহ জায়গায়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনি দেখেন এই মেয়েগুলো যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তাদেরকে শারীরিকভাবে বিভিন্নভাবে নির্যাতন করে, তার কিন্তু আত্মীয় স্বজনের পরিবারের আশেপাশে কেউ, বন্ধু বান্ধব, এই ব্যাড টাচগুলোর সাথে সে কিন্তু একরকম এক সময় অভ্যস্ত হয়ে যায়। সেই তার পরিবার তাকে এটা শেখায় না হচ্ছে তোমার এরকম কিছু করলে তোমাকে অবজেকশন করা প্রয়োজন। তাকে এটা শেখায় হচ্ছে তোমাকে এরকম কিছু হলে তুমি যতক্ষণ না একেবারে বড় লেভেলের হয় না ততক্ষণ চুপ থাকবা, হ্যাঁ, তোমার সম্মান যাবে, তুমি মেয়ে মানুষ, তুমি কন্যা শিশু, তোমার সম্মান নিয়ে টানাটানি হবে, তোমার এগুলো বলা যাবে না। এই যে সোসাইটির একটা নেগেটিভ অ্যাওয়ারনেস পেয়ে পেয়ে বাচ্চাটা যে বড় হচ্ছে, এটা তার মাথার মধ্যে দীর্ঘ সময় কাজ করে। এই জায়গাগুলোতে আমাদের কাছে মনে করা অনেক বেশি পরিমাণ অ্যাওয়ারনেস করতে হবে, এবং সোসাইটিতে আমাদের মানে ইকুয়াল ট্রিটমেন্টের জায়গা থাকতে হবে। গ্রামে অনেক নারীরাই আপনার মতো হতে চায়, এসব বিষয় নিয়ে কাজ করতে চায়। শুধু গ্রাম কেন, আমি বলবো অনেক নারীরাই। তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? লেগে থাকা, অনেক বাধা আসবে, বাধাগুলোকে পজিটিভলি নিয়ে যখন বাধা আসবে তখন বুঝতে হবে আমি সফল হচ্ছি। যত বেশি বাধা আসবে তত বেশি মাইন্ডসেটে রাখতে হবে আমি সফলতার এক একটা সিঁড়ি ওভারকাম করতেছি। বাধা আসলে যাতে ঘরে ফিরে না যায়, বাধা আসলে যাতে পিছিয়ে না পড়ে, বাধা আসলে যাতে মনে না করে আমি বিয়ে করে সংসার করলে সব কিছু হয়ে যাবে। জাগো নারী উন্নয়ন সংস্থা একমাত্র সংগঠন
যে সংগঠনটি এই পিছিয়ে পড়া নারীদেরকে তার অধিকার আদায়ে এবং নারীদের সামগ্রিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেটি রামুতে আর কোনো সংগঠন পালন করেনি। আপনারা নিশ্চয়ই জানেন যে 2006 এবং 2007 সালের দিকে আমরা কয়েকজন মানুষ শিউলির উদ্যোগে বেশ কয়েকজন মানুষ আমরা নারীদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, নারীদেরকে কিভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়, এই লক্ষ্যে আমরা রামুতে একটা চায়ের দোকান অবলিক রেস্টুরেন্টে আমরা বসে উদ্যোগ নিই যে নারীদেরকে এগিয়ে নিতে হবে, এই জন্য দরকার সামগ্রিক প্রচেষ্টা। এই প্রচেষ্টার অংশ হিসেবে আমরা জাগো নারী উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন আমরা প্রতিষ্ঠার উদ্যোগ নিই। এই প্রতিষ্ঠার উদ্যোগে আমাদেরকে সামগ্রিকভাবে মেধা, প্রজ্ঞা, মনন দিয়ে যিনি সহযোগিতা করেছেন, রামু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর মোস্তাক আহমদ স্যার আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করেন। বলতে গেলেই ওনার সহযোগিতার কারণে আমরা এই সংগঠনটি দাঁড় করানোর সুযোগ হয়। এবং জাগো নারী উন্নয়ন সংস্থা আমাদেরকে অনেক উপকার করেছে। এর মাধ্যমে আমাদের গ্রামগঞ্জের অনেক নারী উপকৃত হয়েছে এবং উনি বিভিন্ন ক্যাটাগরির মহিলা এবং বেকার যে কোনো ধরনেরই একে উনি খুব সহযোগিতা করেছেন এবং সম্মানের সহিত উনি ভালো রাখার চেষ্টা করেছেন এবং নারীদের জন্য উনি অসংখ্য কাজ করেছেন, যা আমরা ওকে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। আসলে এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই, কারণ একজন নারী আসলে এত কিছু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আসলে সবার সাথে মিলেমিশে করছে। এর জন্য জাগো নারীর পরিচালক শিউলি শর্মাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা জাগো নারী সংস্থার একটা বিচার করছিলাম। একটা অসহায় মেয়ে স্বামী তাকে পিঠাইয়া ভাড়া করে রাখে, একটা বাচ্চা আছে, তাকে পিঠাইয়া বাচ্চাটা সে স্বামী নিয়ে গেছে, পিঠাইয়া উনি ভাড়া ঘর থেকে ফালায় নিজের বাসায় চলে গেছে। মেয়েটা ওখানে 3 দিন ধরে না খেয়ে পড়ে থাকছে। তখন আমরা এই সংগঠনের মাধ্যমে আমরা থানায় যোগাযোগ করছি, এলাকার মেম্বারের সাথে যোগাযোগ করছি, তাদেরকে নিয়ে আমরা দরজা ভেঙে ওই মহিলাকে উদ্ধার করে আমি আর মেম্বার শিউলি শর্মার সহযোগিতা নিয়ে আমরা হসপিটালে ভর্তি করাইছি। ওখানে আমরা শুধু গিয়ে ওখানে রেখে চিকিৎসা করাই, ওনাকে মানে সেন্সলেস ছিল, ওনাকে হুঁশ করে চিকিৎসা করাই। আমরা বাসায় এনে ওনার জিনিসপত্র নিয়ে তাকে ওনার স্বামীকে ডেকে তাদেরকে মিলাই দিছি। তখন উনি এখন মোটামুটি ঘর সংসারে ভালো আছে। এ ধরনের অনেক বিচার আমরা করেছি এই শিউলি শর্মার মাধ্যমে। শিউলি শর্মা একটা নারীদের নিয়ে খুব সুন্দর কাজ করে। উনি আমাদের অহংকার, আমাদের গৌরব, আমাদের এলাকায় যে একজন নারী এভাবে কাজ করে, নারীদের নিয়ে কাজ করে, আমরা খুবই গর্বিত। জাগো নারী অনেক কাজ করছে। গ্রামের দরিদ্র মহিলারা, অসহায় মহিলারা যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে নিয়ে কাজ করছে। তারা এখানে জাগো নারীতে সেলাই প্রশিক্ষণের কাজ চলছে, ব্লক বুটিক চলছে, তারপর হ্যান্ড এমব্রয়ডারি কাজ চলছে। এটা এখানে অনেক কিছু, কিন্তু বেকার মহিলারা, অনেক মহিলারা এখানে এসে প্রশিক্ষণ পেয়ে তাদের উন্নয়নমূলক কাজগুলি শিখে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে। তো এখান থেকে আমি মেম্বার হিসাবে এখানে মিটিংয়ের মধ্যে আসি। আমাদেরকে ডাকলে আমরা সাড়া দিয়ে ডাকে। আমাদেরকে এখানে শুধু মহিলাদেরকে নিয়ে কীভাবে মহিলারা যে করবে এগুলো আমাদেরকে প্রশিক্ষণ দেয়, আমরা শুনি। তারপর আমরা গ্রামে গিয়ে, এলাকাতে গিয়ে আমরা মহিলাদেরকে এইভাবে সেবা দিই। তাই এই জায়গাগুলোতে নারীদেরকে আবার নারীর প্রতি একটা নেটওয়ার্কিং তৈরি করতে হবে, রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, যাতে এমন না হয় যে আপনি একজন কিন্তু
প্রগতিশীল নারী, মানে চিন্তা করতেছেন সোসাইটি নিয়ে, আমি যাতে আপনাকে ডিমোটিভেট না করি, আমার কোনো কথায় কোনো আচরণে সেগুলোকে মূল্যায়ন করতে হবে। আমরা অনেক সময় কি করি, আমাদের যেহেতু একটা আগে থেকে শিখে আসছে হ্যাঁ নারীর শত্রু, কিছু কথা তো অনেক সময় পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা দিয়েছে, এগুলোকে আমরা কিন্তু বেস করে চলি, কিন্তু আদৌ না। একজন নারীর সাথে নারী নেটওয়ার্কিং তৈরি করতে হবে এবং পজিটিভ দিক দিয়ে নিয়ে আলোচনা করতে হবে এবং কীভাবে সোসাইটিতে আরও বেশি আমরা কন্ট্রিবিউশন করতে পারি, আমাদের যে গুড প্র্যাকটিসগুলো আছে সেটা নিয়ে কাজ করতে হবে। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লেগেছে। একটা নারীর সত্যি অনুপ্রেরণা আপনি। আমি বলবো আজকে আমি অনেক কিছু শিখেছি, কারণ আমি যদি চাই তাহলে আমি হয়তো আপনার মতো হওয়ার একটু ছোট অনুপ্রেরণা আমি পেয়েছি অনেক বেশি, এবং একটু হলেও যদি কাজ করতে পারি আমি নিজেকে অনেক বেশি কিছু মনে করব। থ্যাংক ইউ সো মাচ। একজন নারী যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন, এইটাই প্রমাণিত হলো আমাদের আজকের এই কথামালায়। যিনি ছিলেন আমাদের আজকের অতিথি শিউলি শর্মা দিদি, যিনি আমাদের সকলেরই প্রত্যেকের অসংখ্য নারীর অনুপ্রেরণা। কাজী নজরুল ইসলামের নারী কবিতার দুটি লাইন দিয়ে শেষ করব আমাদের আজকের কথামালা। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীরা সব কিছুই পারেন,